এই সবগুলো ঘটনা ভারতকে খুব নার্ভাস করেছে। কারণ বাংলাদেশে যে পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করেছিল গণবিস্ফোরণের, নেপালে ওলিশ তৈরি করেছিল চাইনিজ দালাল, ভারতের নরেন্দ্র মোদী ওটাই করছে। সমস্ত কিছুর উত্তর সে দেয়, আমি হিন্দু, আমাকে ভোট দাও, না হলে মুসলমানরা ভারত দখল করে নেবে। ঠিক যেরকম বাংলাদেশে পাকিস্তানে বলে যে আমাদেরকে ভোট না দিলে হিন্দু। এখানে শিবিরে যারা জিতছে তাদের মধ্যে যে কতজন ছাত্রলীগ নাই, এই প্রশ্ন যদি কেউ করে এর উত্তর কে দেবে? তারপরে যে আমরা হেলমেট লীগ বলতাম, সেই হেলমেটের মধ্যে যে এরা এখন যারা ডাকসুর নেতা তারা যে হেলমেট পরে এগুলো করেনি, তার গ্যারান্টি কে দেবে? বাংলাদেশের মানুষও কিন্তু সবচেয়ে বড় শক্তি, তারা একটা সমন্বয় চায়, তারা একটা মধ্যপন্থা উদার গণতান্ত্রিক দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। সেই হিসাবে বিএনপির সামনে সুযোগ এই উদার গণতন্ত্র পন্থা দল হয়ে জাতিকে সামনের দিকে এগিয়ে। সঙ্গে আন্ডার সেক্রেটারি জেনারেল ছিল, আর আজকে আবার পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন, আমি সেই প্রসঙ্গে পরে আসছি। আমি মাসুম দেওয়ান ভাই যিনি শেষ প্রশ্নকর্তা, ওনাকে আমি সম্মান জানাই। উনি যে প্রশ্নটা তুলেছে আমি এটা বলতে চাচ্ছিলাম না, কারণ আমার কাছে সব তথ্য একসঙ্গে জড়ো না হলে আমি উদ্ভট তথ্য দেই না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে এরকম আমাদের কানে আসছে যে ছাত্রলীগে কি উদ্দেশ্যে কি কারণে, কারণ তারা তো একটা বড় ছাত্র সংগঠন, তাদের একটা ভালো ভোট ব্যাংক আছে, তো সেইটা শিবিরকে দিয়েছে কিনা বা শিবির সেইটাকে এক্সপ্লয়েট করেছে কিনা সকালবেলা। আর আমার নাম যে বন্ধু খুব আমাকে রাষ্ট্রের জ্ঞান দিল, জনাব মোহাম্মদ মামুন, আপনি যদি শোনেন, রাষ্ট্রের মালিক আপনিও না আমিও না, আমরা সহ মালিক, কো ওনার। আমাদের সংবিধানে আছে রাষ্ট্রের মালিক জনগণ। আমি অনেকদিন ধরে, আপনি সব টকশোতে আসেন, তো আপনার আমি রাজনৈতিক পরিচয় বুঝতে পেরেছি ভাই, আমরা গতকাল জন্মাইনি। আপনি জামাত ইসলাম করেন, আচ্ছা বেশ ভালো কথা, করেন, আপনি করেন, আপনি ওই ইনিয়ে বিনিয়ে আরেক বহুজনকে জ্ঞান দেবেন না কোনটা আদর্শিক সংগঠন আর কোনটা অনাদর্শিক সংগঠন। এবং আরেকটা ব্যাপার আপনাকে আমি বলি, বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত হয়েছে একটি উদার গণতান্ত্রিক দেশ। ধর্মের ভিত্তিতে পাকিস্তান হয়েছে, বাংলাদেশ হয়েছে বাঙালি সত্তার ভিত্তিতে। এখানেই হচ্ছে মূল রাজনীতি। এবং ধর্ম আমাদের পবিত্র জিনিস, আমাদের ইসলাম ধর্ম শেখায় সব ধর্মের প্রতি সহানুভূতিশীল, সমান মর্যাদা দেওয়া। কাজে আপনার এই থিসিস কম দিয়ে। আর আপনার সঙ্গে আমি কোনো আলোচনায় আসিনি, আমি এসছি হাসিনা আক্তার ম্যাডামের আলোচনায়। আপনি সেখানে প্রশ্ন করছেন, প্রশ্ন করবেন, আপনার জ্ঞান শুনবো না আমি। নাম্বার 2, নাম্বার 1 হচ্ছে আপনি যেটা বললেন প্রথমে যে ভারত প্রতিক্রিয়া দিয়েছে, ভারত দিতেই পারে। ভারত মনে করে 5ই অগাস্টে এই হাসিনার পতন মৌলবাদীরা ঘটিয়েছে। এখন সেইটা ভারতের ভুল হতে পারে। ভারত জামাত এবং ইসলামী ছাত্র শিবিরকে মনে করে মৌলবাদী উগ্র সংগঠন। আমরা যেরকম নরেন্দ্র মোদী এবং বিজেপির উত্থানকে মনে করি চরম হিন্দুত্ব সংগঠন। আমি নিজে মনে করি ভারতে বিজেপির উত্থান, ভারতে চরম হিন্দুত্বের উত্থান এই উপমহাদেশে সেই পাকিস্তানি আমলের রাজনীতিকে উৎসাহিত করছে, ধর্মের ভিত্তিতে রাজনীতি। আমি এটার সমর্থক না। ধর্ম আমার বিশ্বাস, যার যার বিশ্বাস, ধর্ম আমার শ্রদ্ধার। এই ধর্মের নাম করে ধর্মীয় ব্যবসা ভারতে বিজেপি করছে। কিছু দেখেন, মোদির চূড়ান্ত ব্যর্থ মোদি। আপনি বোধহয় আরেকটা নিউজ দেখেননি হাসিনা আক্তার, আপনি খেয়াল যদি সময় পান দেখেন। ভারত কিন্তু কলম্বোয় 2022 সালে আমাদের বাংলাদেশে তার আজ্ঞাবাহ, তার দালাল শেখ হাসিনার পলায়ন, এবং এই যে গত 2 দিন আগে নেপালের যে পলায়ন, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, আমাদের আওয়ামী লীগের অর্থমন্ত্রী তো কপাল ভালো, মাইদর খায়নি, বা অনেক মন্ত্রীরা ওই যে আপনার হেলিকপ্টারে দড়ি ধরে ঝুলছে। এমনকি জনগণ এত ক্ষুব্ধ, হাতের কাছে যে ভবনই পেয়েছে, সুপ্রিম কোর্ট ভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রী ভবন, আপনার পত্রিকা ভবন, আমাদের বাংলাদেশের পত্রিকালাদেরও এখন সচেতন হতে হবে। যুগে যুগে যে তারা দালালি করে, তাদের এখন বোধ শক্তি ফিরা উচিত। এই সবগুলো ঘটনা ভারতকে খুব নার্ভাস করেছে। কারণ বাংলাদেশে যে পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করেছিল গণবিস্ফোরণের, নেপালে ওলিশ তৈরি করেছিল চাইনিজ দালাল, ভারতের নরেন্দ্র মোদী ওটাই করছে। সমস্ত কিছুর উত্তর সে দেয়, আমি হিন্দু,
আমাকে ভোট দাও, না হলে মুসলমানরা ভারত দখল করে নেবে। ঠিক যেরকম বাংলাদেশে পাকিস্তানে বলে যে আমাদেরকে ভোট না দিলে হিন্দুরা আসবে। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি, দেশের বেকারত্ব, দেশের দুর্নীতি, দুঃশাসন, রাজনৈতিক নেতাদের ছেলে মেয়েদের দুর্নীতি, সমস্ত প্রসঙ্গ ঢেকে দাও। শেখ হাসিনা যেরকম ঢেকে দিত, কিছু হলেই না ওরা স্বাধীনতা বিরোধী, যারা ঘোর মুক্তিযোদ্ধা, যারা শেখ হাসিনার চেয়ে বড় মুক্তিযোদ্ধা, তাদেরকেও সে রাজাকার বলতো, কারণ তার ওই দুর্নীতি, তার দুঃশাসন, তার ছাত্রলীগ বা হেলমেট লীগ। এখন শিবিরের ম্যাক্সিমাম এখন যারা নেতা সব ছাত্রলীগ করত। আপনি তো এখানে ছাত্র দলকে প্রশংসা করবেনই, ওই ছাত্র দল তো মার খেয়েছে, অত্যাচারিত হয়েছে, হলে থাকতে পারেনি, শিক্ষা জীবন নষ্ট হয়েছে, তবু তো নিজের রাজনৈতিক পরিচয় বিকিয়ে দেয়নি। এখন এইখানে শিবিরে যারা জিতছে তাদের মধ্যে যে কতজন ছাত্রলীগ নাই, এই প্রশ্ন যদি কেউ করে এর উত্তর কে দেবে? তারপরে যে আমরা হেলমেট লীগ বলতাম, সেই হেলমেটের মধ্যে যে এরা এখন যারা ডাকসুর নেতা, তারা যে হেলমেট পরে এগুলো করেনি, তার গ্যারান্টি কে দেবে? সুতরাং প্রশ্ন দুই দিকেই আছে। উপলব্ধিটা হচ্ছে যে আগামীবার যখন ডাকসু নির্বাচন হবে, তার আগে সব সংগঠন কি প্রস্তুতি নিতে হবে, ছাত্রছাত্রীরা কি চায় সেইটা বুঝা, আবার তাদেরকেও বাংলাদেশের পথে নিয়ে আসা। এই যে এখন একটা স্টাইল হচ্ছে, আপনার এই টকশো, তো আমি কয়েকটা সামরিক অফিসারদেরও আপনি টকশো নেন, এগুলো প্রত্যেকে হচ্ছে আইএসআই এর লোক, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। আওয়ামী লীগ আমলে যেরকম ছিল রয়ের লোক, এগুলো হচ্ছে আইএসআই এর চর, পাকিস্তান গোয়েন্দা সংস্থা। আমরা দিল্লির বয়ানকে ঘৃণা করি। দিল্লি এবং রয়ের যারা লোক, তাদেরকে জনগণ ছেটিয়ে বিদায় দিয়েছে এবং বিশেষ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে ওই গণহত্যাকারীদের, হাসিনা সহ। কিন্তু তাই বলে আমরা দিল্লির বয়ানের বিরোধিতা করতে গিয়ে আমরা ইসলামাবাদ আর লাহোরের বয়ানকে আমরা স্বাগত জানাবো না, কারণ সেইটা আমাদের পূর্বসূরীরা 30 লক্ষ রক্তের বিনিময় ওই পাকিস্তানকে কবর দিয়েছে। কাজে কেউ ওই দুঃস্বপ্ন যেন না দেখে। এখন বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ডাকসুর একটা প্রভাব অবশ্যই আছে, বা ডাকসু টাকসু যাই ঘটুক, জামাত গিয়ার আপ হওয়ার চেষ্টা করবে যে দেখো ছাত্ররা ভোট দিয়েছে। কিন্তু আমি মনে করি, আপনাকে আমি প্রথম পর্বে যে উদাহরণগুলো দিয়েছি, যে রাকসুতে কখনোই রেয়ার ঘটনা ছাড়া প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতারা খুব কম যেতে, দু একবার ছাড়া। এখানে জাতীয় রাজনীতির ভোট হবে, রাষ্ট্র ক্ষমতা। ডাকসুর কাজটা কি, যদি আমি শেষ করার আগে, ছাত্রদের হেল্প করা, বছরে সাংস্কৃতিক অনুষ্ঠান করা, খেলাধুলার আয়োজন করা, ডিবেট করা, এখন তথ্য প্রযুক্তির যুগ, ধরেন ল্যাপটপ নিয়ে গবেষণা, এগুলো অনুষ্ঠানে সহায়তা করা, আর জাতির বিবেকের স্বার্থে দাঁড়ানো, রাষ্ট্র কোনো শাসক গোষ্ঠী অন্যায় করলে তার প্রতিবাদ করা। এর বাইরে তো আর ডাকসুর কাজ নাই। ডাকসু তো রাষ্ট্রের কোনো পলিসি ঠিক করে না। কিন্তু জাতীয় নির্বাচন হচ্ছে একটা রাষ্ট্র কিভাবে চলবে তার মেকানিজম তৈরি হবে। এবং আমি মনে করি যে বিএনপি একজন দূরবর্তী সমর্থক, শব্দটা খেয়াল রেখেন, বিএনপির আমি একজন দূরবর্তী সমর্থক হয়ে মনে করি যে এই ডাকসু বা জাকসু বা যাই হোক, এগুলো থেকে তাদের ছাত্র সংগঠনকেও যেরকম মানে আবার বলে না, রিগ্রুপ হতে হবে, আপনার ড্রয়িং টেবিলে বসতে হবে, ড্রয়িং বোর্ডে কি কি ভুল তারা করেছে। আবার জাতীয় রাজনীতিতেও বিএনপিকে বুঝতে হবে যে সমমনাদের নিয়ে, কারণ বাংলাদেশের রাজনীতি কিন্তু জোটের রাজনীতি। একা গত 54 বছরে বঙ্গবন্ধুর নেতৃত্বে জিয়াউর রহমান ছাড়া আর কেউই ভোটের মাধ্যমে একা জেতেনি। হয় 4 দলীয় জোট, নাহলে 14 দলীয় জোট, নাহলে মহাজোট। বাংলাদেশের মানুষও কিন্তু সবচেয়ে বড় শক্তি, তারা একটা সমন্বয় চায়, তারা একটা মধ্যপন্থা উদার গণতান্ত্রিক দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। সেই হিসাবে বিএনপির সামনে সুযোগ এই উদার গণতন্ত্র পন্থা দল হয়ে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।